কমিটি বৈঠক কিছুক্ষণ আগে শেষ হয়েছে। আলোচনার বিষয় রাজনৈতিক দলের দেয়া নামের তালিকা। এর আগে নির্বাচন কমিশন গঠনের সার্চ কমিটির কাছে নামের তালিকা দিয়েছে 25টি রাজনৈতিক দল। দুটি দল কারো নাম নয় এ ব্যাপারে তাদের প্রস্তাবনা দিয়েছে। আর 31টি দলের মধ্যে সার্চ কমিটির ডাকে সাড়া পাওয়া যায়নি 4টি রাজনৈতিক দলের। নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির সচিবিক সহায়তার দায়িত্বে থাকা মন্ত্রিপরিষদ বিভাগে মঙ্গলবার বিকেল 3টা পর্যন্ত নামের তালিকা জমা দিয়েছে রাজনৈতিক দলগুলো। সার্চ কমিটির আহ্বানে সাড়া দিয়ে নামের তালিকা জমা দিয়েছে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি। দলটির পক্ষ থেকে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ মঙ্গলবার সচিবালয়ে গিয়ে নামের তালিকা জমা দেন। তিনি জানান, বিএনপি চেয়ারপারসনের 13 দফা প্রস্তাবনার প্রতিফলন ঘটেছে তালিকায়। বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব, প্রশাসন এবং বিধি, তার কাছে আমরা খামটি দিয়ে এসেছি। যে বক্তব্যগুলি সেই 13 দফা প্রস্তাবের মধ্যে ছিল নির্বাচন কমিশন শক্তিশালী করার জন্য, সেই আলোকেই সেটারই রিফ্লেকশন আছে নামগুলির মধ্যে, এটুকু শুধু বলতে পারি। বিএনপির পর ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকে দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ সচিবালয়ের নামের তালিকা জমা দিতে যান। এই নামের তালিকা ঠিক করতে সোমবার প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে গণভবনের দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা গোলাপ ভাই ব্রিফিং করতে অনুষ্ঠিত হয়। যেটা সিল করা একটা পেপার, এটা নামগুলো যদি আপনারা জানতে চান আমার বলার কোনো সুযোগ নাই। গতকাল যে সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্তের নামগুলো সভাপতি শেখ হাসিনার নির্দেশে আজকে সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের সেই নামগুলো আমার মাধ্যমে এই ক্যাবিনেট ডিভিশনে পাঠিয়েছে। এর বাইরে নামের তালিকা জমা দেওয়া রাজনৈতিক দলগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে জাতীয় পার্টি জাপা, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ ইনু, ওয়ার্কার্স পার্টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি, জাতীয় পার্টি জেপি, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফ, ইসলামী ঐক্যজোট, খেলাফত মজলিস এবং ন্যাপ মোজাফফর। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সিপিবি এবং জাসদ রব নামের তালিকা জমা না দিলেও তাদের প্রস্তাবনা জমা দিয়েছে। আমরা যে বিশিষ্ট ব্যক্তিবর্গের নাম দিয়েছি তাদের মধ্য থেকে যদি নির্বাচন কমিশন গঠন করা হয়, দেশে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব হবে তাদের দ্বারা। নামের তালিকা জমা দেওয়ার সময় শেষে এ ব্যাপারে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব জানান, 31টি দলের মধ্যে 27টি দল প্রস্তাবনা দিয়েছে। যে 4টি দল প্রস্তাবনা দেয়নি তারা হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ, বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস এবং গণফোরাম। আরিফ জামাল, এটি নিউজ, ঢাকা। দর্শক, এই মুহূর্তে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে আমাদের সহকর্মী মহসিন কবির যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে সার্চ কমিটির বৈঠকের সর্বশেষ খবরাখবর নিয়ে। মহসিন, সার্চ কমিটির বৈঠক তো শেষ হয়েছে, তো বৈঠক সম্পর্কে একটু বিস্তারিত আমাদেরকে জানাবেন। মুন্নি, যে সার্চ কমিটির যে বৈঠক শুরু হয়েছিল 4টার পরে, সেই বৈঠক শেষ হলো ঠিক 6টার কয়েক মিনিট আগে আসলে বৈঠক শেষ হয়েছে এবং মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম তিনি কিন্তু সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন এবং তিনি যেটা জানিয়েছেন যে 120 থেকে 25 জনের মতো তালিকা, তারা 120 থেকে 25 জনের মতো তারা তালিকা পেয়েছেন রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এবং এখন পর্যন্ত 28টি রাজনৈতিক দল তাদের পক্ষ থেকে নির্বাচন কমিশনার কারা হতে পারেন সেই তালিকা তারা দিয়েছেন। তো সেই তালিকা 120 থেকে 25 জনের যে তালিকা তারা পেয়েছেন সেই তালিকা পর্যালোচনা করার জন্যই মূলত আজকে যে বৈঠক হয়েছে সেটির উদ্দেশ্য কিন্তু এটাই ছিল যে এই তালিকা পর্যালোচনা করা এবং এই তালিকা থেকে একটি ছোট তালিকা তৈরি করা। তো সেই একটু আগে যে বৈঠক শেষ হয়েছে সেই বৈঠকের পরে মন্ত্রিপরিষদ সচিব তিনি জানিয়েছেন যে এই 120 থেকে 25 জনের যে তালিকা সেই তালিকা থেকে তারা 20 থেকে 25 জনের একটি ছোট তালিকা করেছেন এবং এই ছোট তালিকা থেকে আগামীকাল জানেন যে 5 বিশিষ্ট নাগরিকের সঙ্গে তারা আলাপ করবেন, পরামর্শ করবেন। এর আগে আরো 12 জন বিশিষ্ট নাগরিকের সঙ্গে তারা বৈঠক করেছিলেন, পরামর্শ করেছিলেন। তো সবকিছু মিলিয়ে এই তালিকা এবং বিশিষ্টজনদের যে পরামর্শ এবং তাদের যে নিজস্ব চিন্তা ভাবনা, নিজস্ব যে পদ্ধতি রয়েছে, কিভাবে তারা সার্চ কমিটি, কিভাবে তার নির্বাচন কমিশন সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন করবেন সেটা নিয়ে তাদেরও একটি পর্যালোচনা রয়েছে, তাদেরও কিছু পদ্ধতি রয়েছে কিংবা তারাও কিছু ভাবছেন। সেই সকল পরামর্শ ভাবনাগুলো তারা এক করে তারা খুব শর্ট টাইমে অর্থাৎ 2-1 দিন
মন্ত্রিপরিষদ সচিব বলেছেন যে খুব 8 তারিখে তাদের সময় শেষ হচ্ছে, 10 দিনে শেষ হচ্ছে। এর আগে অর্থাৎ 2-4 দিনের মধ্যে তারা চেষ্টা করবেন যে রাষ্ট্রপতির কাছে একটি সংক্ষিপ্ত তালিকা, এবং রাষ্ট্রপতির কাছে যে সংক্ষিপ্ত তালিকা পাঠাতে হবে সেটি 10 জনের, যেহেতু 5 জন নিয়ে নির্বাচন কমিশন গঠিত হয় সেজন্য তারা 10 জনের তালিকা পাঠাবেন, প্রতি পদের জন্য 2 জন করে। সেই তালিকা তারা খুব দ্রুতই তারা করে ফেলতে পারবেন, তারা তেমনটি বলেছেন। এবং আমাদের জিজ্ঞাসা ছিল যে আসলে যে তালিকাগুলো পাঠিয়েছেন রাজনৈতিক দলগুলো, সেই তালিকাগুলো আসলে কেমন, কোন তালিকা মিলে গেছে কিনা কোন দলের সঙ্গে। তারা বলেছেন যে মোটামুটি ভালো তারা তালিকা পেয়েছেন, এবং রাজনৈতিক দলগুলো যে তালিকা দিয়েছেন মোটামুটি গ্রহণযোগ্য ব্যক্তিদেরকে তারা সেখানে রেখেছেন, এবং সবারই পছন্দ মোটামুটি একই ধরনের, সেটি তিনি বলেছেন। তবে কারা থাকছেন, এর আগে আমরা অসমর্থিত সূত্র বিভিন্ন নাম বলেছিলাম যে আওয়ামী লীগ, বিএনপি, বিশেষ করে বড় 2 দল তারা কি নাম দিয়েছেন সেটি নিয়ে সবারই আগ্রহ রয়েছে। আমরাও সেটি আসলে সাংবাদিকরাও সেটি চেষ্টা করেছি যে কি এই 2টি দল আসলে কি নাম দিয়েছেন সেটি খোঁজার আমরাও চেষ্টা করেছি। এবং তবে আসলে কেউ নাম প্রকাশ করে আসলে এই নামগুলো প্রকাশ করতে চাচ্ছেন না, কারণ এবং একইভাবে সার্চ কমিটিও চাচ্ছেন যে দলগুলো যে নাম দিয়েছে সেই নামগুলো প্রকাশ করা ঠিক হবে না বলে সার্চ কমিটিও বলেছেন যে সেজন্য তারা আসলে নামগুলো ডিসক্লোজ করবেন না। সেই সিদ্ধান্ত, অর্থাৎ সেই ধরনের নীতিগত সিদ্ধান্ত তারা নিয়েছেন। তবে আমরা যেটি বলছিলাম যে বেশ কিছু নাম আমরা পেয়েছি বিভিন্ন অসমর্থিত সূত্র থেকে, যেগুলো দর্শকদের আসলে জানাতে পারি যে নামগুলো আমরা মোটামুটি নিশ্চিত হয়েছি, কিংবা মন্ত্রিপরিষদ বিভাগের বিভিন্ন সূত্র থেকে যেটা আমরা জেনেছি যে বিএনপির পক্ষ থেকে যে 5 জনের, আমরা শুনেছি যে 6 জনের একটি তালিকা দেওয়া হয়েছে। সেই তালিকার মধ্যে রয়েছেন তাসনিম এর রহমান, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, রয়েছেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ, যিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন, শাহদিন মালিক আইনজীবী, আসাফুদ্দৌলা, সালেউদ্দিন আহমেদ, যিনি সাবেক গভর্নর। এই 5 জনের নাম আমরা অসমর্থিত সূত্র থেকে পেয়েছি যে বিএনপির পক্ষ থেকে হয়তো এই কয়েকজনের নামের তালিকা দেওয়া হয়েছে, এবং আওয়ামী লীগের পক্ষ থেকে মোটামুটি অসমর্থিত এবং মোটামুটি বলা যায় যে কিছুটা নিশ্চিত হয়েছে আমরা। আওয়ামী লীগ যে 5 জনের তালিকা দিয়েছে তার ভিতরে রয়েছে, তারা 1 নম্বরে দিয়েছে আব্দুল করিম, যিনি ইতিমধ্যেই যিনি এর আগে প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব ছিলেন। রয়েছেন মোল্লা ওয়াহিদুজ্জামান, তিনিও মুখ্য সচিব ছিলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের। সাদেকা হালিম, যিনি এর আগে তথ্য কমিশনার ছিলেন। রয়েছেন সাবেক আইজি নূর মোহাম্মদ এবং মঞ্জুরুল হোসেন। এই কয়েকজনের নাম আমরা মোটামুটি পেয়েছি। এর বাইরেও নিশ্চয়ই দর্শকরা জেনে গেছেন যে বাসদের পক্ষ থেকে যে তালিকা দেওয়া হয়েছে সেটি গণমাধ্যমে এসছে, এবং সেই চিঠি সহ এবং অন্যান্য বেশ কয়েকটি দলের তালিকাও সবাই মোটামুটি জেনে গেছে এই ইতিমধ্যে। তবে বিএনপি এবং আওয়ামী লীগ নিয়ে যেহেতু সবার আগ্রহ, এই নামগুলো মোটামুটি আমরা নিশ্চিত হয়েছি। তবে অফিসিয়ালি আসলে কেউ নাম প্রকাশ করে এই নামগুলো সত্যতা নিশ্চিত করছেন না, এবং মন্ত্রিপরিষদ বিভাগের সচিব, যিনি সার্চ কমিটির মুখপাত্র হিসেবে কাজ করছেন, তিনিও বলেছেন যে তারা নৈতিকভাবে চাচ্ছেন না রাজনৈতিক দলগুলোর পাঠানো এই তালিকা তারা প্রকাশ করতে, এবং তিনি এটিও বলেছেন যে তারা মনে করছেন যে এই যে তালিকা রাজনৈতিক দলগুলো দিয়েছেন এটি তারা বলছেন তাদের কাছে আমানত। এবং সব মিলে, এবং আমি যেটা বলছিলাম যে আগামীকাল আরো 5 জন বিশিষ্ট নাগরিকের সঙ্গে বৈঠকের কথা রয়েছে, এবং এর পরে 2-1 দিনের মধ্যে হয়তো পূর্ণাঙ্গ যে তালিকা, যে শর্ট লিস্ট 10 জনের, সেটি হয়তো 2-1 দিনের মধ্যে ঠিক করে ফেলতে পারবেন সার্চ কমিটি, তেমনটি তারা বলছেন। এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনের জন্য সার্চ কমিটির যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য তারা কতটুকু সফল হয় আসলে সেটি রাষ্ট্রপতি যখন নির্বাচন কমিশন গঠন করবেন আসলে তারপরে বলা যাবে। তো এই ছিল এখন পর্যন্ত মুন্নি। জি মহসিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে সার্চ কমিটির আজকের বৈঠক সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মহসিন কবির। এবার রোহিঙ্গা প্রসঙ্গ। রোহিঙ্গা সমস্যার সমাধান হতে হবে মিয়ানমারের রাখাইন রাজ্যে, এমনটাই মনে করে ঢাকা সফররত কোফি আনান কমিশনের 3 সদস্যের প্রতিনিধি দল। মঙ্গলবার ঢাকায় প্রতিনিধি দলের মুখপাত্র ঘাসান সালামে বলেছেন, শুধু ধর্মীয় কারণে রোহিঙ্গাদের উপর নির্যাতন হচ্ছে না, পুরো বিষয়টির সঙ্গে মিয়ানমারের রাজনীতি, রোহিঙ্গাদের নাগরিকত্ব ও অন্যান্য বিষয় জড়িত বলে মনে করছে এই কমিশন। কক্সবাজারে 2 দিন রোহিঙ্গা শরণার্থীদের সচক্ষে দেখে এসে এবার ঢাকায় কফি আনান কমিশনের 3 সদস্য। সকালেই রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী AH মাহমুদ আলীর সঙ্গে বৈঠক।
এরপরে বিসে বিশিষ্ট নাগরিকদের সঙ্গে মতবিনিময় করে কফি আনান কমিশনের সদস্যরা। সেখানে ছিলেন সাবেক কূটনীতিবিদ, শরণার্থী নিয়ে কাজ করা সরকারি বেসরকারি সংস্থার কর্মী, গবেষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং সরকারি কর্মকর্তারা। মতবিনিময়ের পরে প্রতিনিধি দলের মুখপাত্র ঘাসান সালামে মুখোমুখি হন সাংবাদিকদের। In various waves, creating various layers of refugees. রাখাইন রাজ্যে মানবাধিকার প্রতিষ্ঠা এবং রোহিঙ্গাদের নাগরিকত্ব দেওয়ার বিষয়টি সুরাহা না হলে রোহিঙ্গা সমস্যার সমাধান হবে না বলেই মত প্রতিনিধি দলের প্রধানের। But this is not a war of religion. There are also other issues. এটা শুধু ধর্মীয় বিষয় না, এর সঙ্গে স্থানীয় রাজনীতি জড়িত। নানান কারণেই রোহিঙ্গাদের শরণার্থী হতে হচ্ছে। মূল জায়গাটা ওদের নাগরিকত্বের সমাধান। ঘাসান সালামেন লেবাননের নাগরিক, দলের বাকি দুই সদস্য উইনমরা ও আইনলুইন মিয়ানমারের নাগরিক। কফি আনান কমিশনের 9 সদস্যের মধ্যে 6 জনই মিয়ানমারের, বাকি 3 জন বিদেশি। এই কমিশন কতটা নিরপেক্ষ থাকবে আর কমিশনকেই বা কতটা পাত্তা দেবে মিয়ানমার সরকার? এই প্রশ্নের জবাবে ঘাসান সালামে এবং আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষকদের উত্তর, এই কমিশন গঠনটাই একটা বড় ঘটনা রোহিঙ্গা সমস্যার সমাধানে, যা প্রথম কোনো আন্তর্জাতিক পদক্ষেপ। এই রোহিঙ্গার বিষয়টা একটা আন্তর্জাতিক পর্যায়ে চলে গেছে এবং একটা বড় কমিশন হয়ে গেছে, যেখানে বিভিন্ন ধরনের কি বলা হয় মেম্বার যারা আছেন এবং তার মধ্যে যে একজন নন বার্মিজও আছেন, সব মিলে আমি মনে করি যে কমিশন ইন্টিগ্রিটির উপরে দেখা দরকার এবং কমিশন রিপোর্ট যখন বার হবে তখন আমরা হয়তো বুঝতে পারবো। আপাতত আশিকুর রহমান অপু, এটিএন নিউজ, ঢাকা। রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শনে কক্সবাজার সফর করেছেন মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া স্টিফেন্স ব্লুম বার্নিকাট। সকালে তিনি টেকনাফ ক্যাম্পে যান। সেখানে মিয়ানমার থেকে সাম্প্রতিক সময়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন তিনি। মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM, জাতিসংঘের মানবাধিকার কমিশন UNHCR ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও রয়েছেন। তিনি গতকাল বিকেলে কক্সবাজার জেলা প্রশাসনের কার্যালয়ে পৌঁছান। এরপর জেলা প্রশাসক মোহাম্মদ আলী হোসেনের সঙ্গে মতবিনিময় করেন। সাম্প্রতিক রোহিঙ্গা ইস্যুতেই আমেরিকান রাষ্ট্রদূত কক্সবাজার সফর করছেন বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। আবার অন্যান্য প্রসঙ্গ, প্রায় 12,500 কোটি টাকার 7টি নতুন এবং একটি সংশোধিত প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে চলতি অর্থ বছরের 17তম বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে 12,550 কোটি 78 লাখ টাকার প্রকল্প অনুমোদিত হয়। এর মধ্যে সরকার যোগান দেবে 9,992 কোটি 39 লাখ টাকা। বাকি অর্থ সংস্থার নিজস্ব তহবিল এবং প্রকল্প সাহায্য থেকে বরাদ্দ দেওয়া হবে বলে বৈঠক পরবর্তী প্রেস ব্রিফিংয়ে জানান পরিকল্পনা মন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। এখন এগুলো মাননীয় প্রধানমন্ত্রী বলছেন, এরকম ব্রিটিশ আমলের করা টিনের ঘর, পুলিশ লাইন, পুলিশটা ঘুমাতে পারে না, এদের আবাসনের সমস্যা, এগুলাকে দূর করার জন্য যত বড় প্রকল্প হোক না কেন সবগুলো নিয়ে আসার জন্য একসাথে তিনি নির্দেশনা দিয়েছেন। এবং তিনি মানবিক দৃষ্টিকোণ থেকে তিনি এটাকে উপলব্ধি করতে পেরেছেন যে পুলিশগুলা তারা অনেক কষ্ট করে, সারাদিন কষ্ট করে, অথচ কষ্ট করে আসার যখন আসে এক রুমে 3 জন 4 জন ঘুমায়। তো এখন ওই ইলিশ পাইলের মতো তাদের কিভাবে ঘুমাবে, এই জন্য তাদেরকে সুন্দর জীবন অন্তত ঘুমাবার জন্য ব্যবস্থা করে দেওয়ার জন্য এবং সুন্দর একটু জীবন উপহার দেওয়ার জন্য তিনি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশনা দিয়েছেন। শুরু হচ্ছে অমর একুশে গ্রন্থমেলা। সব ধরনের প্রস্তুতি নিয়ে এখন অপেক্ষা উদ্বোধনের। বুধবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাসব্যাপী এই মেলার উদ্বোধন করবেন। আর জানাচ্ছেন আমিনুল ইসলাম। অমর একুশে বইমেলা ভাষার মাসকে স্মরণ করে বাংলা একাডেমির চত্বরে যে বইয়ের মেলা শুরু হয়েছিল তা এখন বিস্তৃত হয়েছে সৌহার্দ্য উদ্যান পর্যন্ত। দিনে দিনে বেড়েছে মেলার আকার আর প্রসার। এবারের বই মেলায় প্রকাশিত বইয়ের সংখ্যা যেমন বাড়ছে, তেমনি বেড়েছে স্টলের সংখ্যাও। গতবারের চেয়ে এবার সংযোজন হচ্ছে আরো নতুন কিছু। মেলা প্রাঙ্গণের সাজসজ্জা অনেক পরিবর্তন এসেছে। অনেক জায়গা আমরা পূর্ব দিকে ছেড়ে দিয়েছি, অনেক স্টল আমরা পশ্চিম দিকে নিয়ে এসেছি। এবার 80,000 স্কোয়ার ফিটের ইট এবং বালু দিয়ে রাস্তা এবং উন্মুক্ত জায়গা আমরা তৈরি করেছি।
তবে এর মধ্যেও কি পূরণ হচ্ছে প্রকাশকদের চাহিদা, নাকি এই মেলাকে কেন্দ্র করে গড়ে উঠছে মৌসুমী পুস্তক ব্যবসা? মেলায় অংশগ্রহণকারীদের সংখ্যা বাড়তে বাড়তে এটা এখন প্রায় এবছর 329টি স্টল হয়েছে। আমি গতকালও সংবাদ সম্মেলনে বলেছি যে আমাদের প্রকাশক সমিতির সদস্য হচ্ছে 161। এর বাইরে হয়তো আরো 20-30টা 50টা মানে প্রকাশক থাকতে পারে। বাকিদের বিষয়ে আসলে আমরা জানি না। পাঠকরা কোন বই গ্রহণ করবেন সেটি তাদের হাতেই ছেড়ে দিতে হবে। তবে এর আগে লেখক প্রকাশকেরও দায় রয়েছে, মত লেখক প্রকাশকদের। আমাদের অনেকগুলো প্রকাশনা সংস্থা কিন্তু বাংলাদেশে আছে, যাদের অধিকাংশই কিন্তু সাবজেক্ট এডিটর নয়, ল্যাঙ্গুয়েজ এডিটর নয়। এইটা আস্তে আস্তে বাড়ছে, কিন্তু আরো বেশি বাড়া দরকার। 1 মাস ব্যাপী 30 দিন ধরে এই বইমেলাটি হয়। এই বইমেলা উপলক্ষে করে প্রচুর বই প্রকাশিত হয়, অজস্র নান্দনিক প্রচ্ছদে সুশোভিত হয়ে, এবং লেখকেরা তাদের স্বপ্ন, আকাঙ্ক্ষা, বিশ্বাস, জীবনবোধ সব ছড়িয়ে ছিটিয়ে দেয়। মেলার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে জানালেন পুলিশ কমিশনার। পুরো মেলা এলাকা সিসিটিভির আওতাধীন থাকবে। আমরা পর্যাপ্ত সংখ্যক সিসিটিভি অলরেডি ইনস্টল করেছি। 3টা কন্ট্রোল রুমের মধ্য দিয়ে 24 ঘন্টা আমরা এটাকে মনিটর করব। নিরাপত্তার প্রয়োজনে র্যাবের হেলিকপ্টারও থাকবে মেলার আকাশে। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা। এবারে বইমেলায় 3 স্তরের নিরাপত্তা থাকবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার। সকালে অমর একুশে গ্রন্থমেলার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে তিনি এই কথা জানান। এ সময় তিনি মেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে নির্মিত পুলিশ নিয়ন্ত্রণ কক্ষে বসে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা করেন। এরপর সাংবাদিকদের জানান 3 গেট দিয়ে মেলায় ঢোকার ব্যবস্থা থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি প্রবেশ গেট নিয়ন্ত্রণ করা হবে। জিমনেশিয়াম ও মল চত্বরে গাড়ি পার্কিং করা যাবে, তবে কোনো গাড়ি ভেতরে ঢুকতে পারবে না। বই নজরদারির বিষয়ে ডিএমপি কমিশনার বলেন, সাদা পোশাকে গোয়েন্দারা মেলায় থাকবে। কোনো বই অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পারে মনে হলে ব্যবস্থা নেওয়া হবে। এমন বই মেলায় না আনতে প্রকাশকদের অনুরোধ করেন তিনি। মেলার কাছে অভিজিৎ হত্যাকাণ্ডে কারা জড়িত তা তদন্তে বের হয়ে এসেছে বলেও জানান তিনি। দ্রুত এর চার্জশিট দেওয়া হবে বলে জানান পুলিশ কমিশনার। পুরো মেলা এলাকা সিসিটিভির আওতাধীন থাকবে। আমরা পর্যাপ্ত সংখ্যক সিসিটিভি অলরেডি ইনস্টল করেছি। 3টা কন্ট্রোল রুমের মধ্য দিয়ে 24 ঘন্টা আমরা এটাকে মনিটর করব। আমরা পর্যাপ্ত তল্লাশির মধ্য দিয়েই নিরাপত্তার স্বার্থে মেলা প্রাঙ্গণে সবাইকে প্রবেশ করার সুযোগ দিব। আসিয়ান জোটভুক্ত উন্নয়নশীল দেশগুলোর মধ্যে অন্যতম কিংডম অফ কম্বোডিয়া। বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে কম্বোডিয়ার রাজধানী নমপেনে আয়োজন করা হয় দিনব্যাপী বাংলাদেশ ট্রেড ফেয়ার। কেমন দেশ কম্বোডিয়া, আর এর বাণিজ্য সম্ভাবনাই বা কতটুকু? বিস্তারিত দেখুন মফিদুল তপুর রিপোর্টে।